আমাদের যে সকল ভাইদেরকে অবৈধভাবে একটি মিথ্যা মামলা দিয়ে, বিস্ফোরক একটি মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, যেখানে একটা জামিন, একটা নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটুকু হরণ করা হয়েছে আমাদের বিডিআর ভাইদের পক্ষ থেকে, ভাইদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আগামীকালকে আমাদের যত সব মিথ্যা মামলা আছে, এই মামলা এবং যত ভাইয়েরা আগামীকালকে যে কোর্ট বসবে, এই কোর্টে আমাদের যতগুলো ভাই অলরেডি বন্দী আছে, নিরাপরাধ যে সকল ভাই বন্দী আছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, আমাদের এই যে 18,519 জন ভাইকে অবৈধভাবে যে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে পুনর্বহাল করতে হবে। এবং তার চাইতে সবচাইতে অন্য একটা বিষয় যেটা হলো যে তদন্ত কমিশন, নতুন কমিশন যেটি গঠন করা হয়েছে, এই কমিশনে 2-এর ধারা যেটি, এই ধারাটি অবিলম্বে বাতিল করতে হবে, যেটি কিনা এই সকল নিরাপরাধ বিডিআরের বিপক্ষ একটি ধারা। এই ধারাটি অবশ্যই এই সরকার এবং তৎকালীন স্বৈরাচার সরকার এখনো যারা লেসপেন্সার আছে তাদের আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অবিলম্বে এই ধরনের যে সকল এখন আমাদের বিডিআর প্রশ্নে, বিডিআরকে নিয়ে যে ধরনের কার্যক্রম চালানো হচ্ছে, এই কার্যক্রমের অংশ বিশেষ হিসাবেই যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের 2-এর ধারা, এই ধারাটি বাতিল করতে হবে। এই তিনটি মূলত আমাদের আজকের এজেন্ডা। আমরা যদি মনে করি যে এই বিষয়টি আমাদের মনোপুত হবে, আমাদের চাকরি ফেরত হবে, তবে আমরা এখান থেকে উঠবো, অন্যথায় আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সীমান্ত বাহিনীর একজন গর্বিত সৈনিক ছিলাম, কিন্তু তৎকালীন শেখ হাসিনা আমাদেরকে এই গর্বিত সৈনিক থেকে তার মনের বাসনা পূরণ করার জন্য এবং তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ওই 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছেন পুরো বাংলাদেশ থেকে। তো আমরা ওই রায়টা আমরা মানব না। বর্তমান ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে, উনার উপদেষ্টা কমিটির কাছ থেকে কি সিদ্ধান্ত আসে আপনারা এই পর্যন্ত একটা গ্রহণ করুন, এবং গ্রহণ করার পরে অ্যাডহক কমিটি যারা আছে উনারা চালিয়ে নেবেন। আমাদের বিডিআর সদস্য যারা আছেন প্রত্যেকেই একটা সুশৃঙ্খল বাহিনীর লোক। আমাদের এই বিডিআর সদস্যদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো কিছু ঢুকে কোনো অপকর্ম করে যাতে বেরিয়ে না যেতে পারে, এই জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইনশাল্লাহ আমরা আশা রাখি ছাত্র সমন্বয়করা গেছেন, আমাদের একটা সুন্দর ফলাফল নিয়ে আসবেন এবং সুন্দর ফলাফলের দিকে যাব। আর পরিশেষে আল্লাহ পাকের কাছে আমরা একটা প্রার্থনাই করব, চোখের জল অনেক ফেলেছে জেলে, আমাদের সন্তানরা আজকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত, আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, সকল ক্ষতিগ্রস্ত দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর ফয়সালা করে দিবেন। এবং আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, ফয়সালা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ। এইবার এসেছি, এইবারে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছি, কলঙ্ক মুক্ত হতে চাই। জেগে উঠেন বিডিআর, থাকতে হবে ভাইয়েরা। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদের উপর আঘাত আনবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো রকম খারাপ আচরণ করবেন না। এখানে ছাত্র সমন্বয়করা ফিরে আসার পর, সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা নতুন করে সিদ্ধান্ত ঘোষণা করব, ওই সিদ্ধান্তের আলোকে। আমি 76তম ব্যাচের একজন প্রতিনিধি। আমি 76তম ব্যাচ হলো লাস্ট ব্যাচ, যেটা হলো ট্রেনিং গ্রাউন্ডে ছিল। ট্রেনিং গ্রাউন্ডটি হলো চট্টগ্রামের সাতকানিয়া থানার বাইতুল-ইজ্জত, যেটা বাংলাদেশ রাইফেলস ট্রেনিং সেন্টার নামে পরিচিত। এই ট্রেনিং সেন্টারে আমরা অবস্থান করছিলাম, আমাদের ট্রেনিং কার্যক্রম চলমান ছিল। এই চলমান পরিস্থিতিতে 25 তারিখে পিলখানায় যে সকল হত্যাযজ্ঞ হয়, এই সকল হত্যাযজ্ঞ 25 তারিখে সারা বাংলাদেশের কোনো ব্যাটালিয়নে হয় নাই। এটা মূলত 26 তারিখে স্বৈরাচার সরকারের একটি পরিকল্পিত ইচ্ছা ছিল, যেখানে সেনাবাহিনী অফিসারদেরকে ওখান থেকে অপসারণ করা। তাই 26 তারিখে বিভিন্ন এই আর্মি বিভিন্ন রয়ের এজেন্টের মাধ্যমে এবং তাদের লেসপেন্সারের মাধ্যমে মূলত 26 তারিখে অন্যান্য ব্যাটালিয়নগুলোতে একটি বিক্ষিপ্ত ঘটনা হয় আর কি। এখানে আমরা ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম, আমাদের কোনো রকম আমরা কি এটা বলতে পারি কিনা আপনারা ওই পিরিয়ডের আপনাদের ট্রেনিং তো চট্টগ্রাম হচ্ছে, ঢাকায় যে ঘটনা, এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ততার কোনো সুযোগই নেই? আপনি একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জেনে হবেন যে এই যে ধরেন আপনাদের একটা কথা বলতে চাই যে
পিলখানায় আমরা তর্কের খাতিরে আপনাদেরকে বলে দিই, পিলখানায় আমাদের লোক একটা ব্যাটালিয়ন যদি আমরা ধরি, আমাদের ব্যাটালিয়নে সর্বোচ্চ 2000-3000 লোক থাকতে পারে। এই 2000-3000 লোক আপনি পিলখানায় হত্যাযজ্ঞের সাথে ধরে নিলাম তর্কের খাতিরে জড়িত ছিল, বাট আপনি এখানে যাদেরকে দেখছেন এইখানে 18,000 পরিবারের প্রতিনিধি এখানে অবস্থান করছে। তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশ থেকে পিলখানা ছাড়া বাহির ব্যাটালিয়ন আমরা যেটাকে বলি, বাহিরের যতগুলো ব্যাটালিয়ন আছে সেই সকল ব্যাটালিয়ন থেকে আমাদের এই সকল ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধভাবে। মূলত তৎকালীন স্বৈরাচার সরকার তার এই বিচার প্রক্রিয়াকে রয়ের এজেন্ট এবং আর এই তৎকালীন সরকারের যে সকল লোকজন সরাসরি জড়িত ছিল তাদেরকে যেভাবে থাকার জন্য এবং প্রকৃত সত্যটাকে আড়াল করার জন্য এতগুলো লোক থেকে চাকরিচ্যুত এবং জেল মিথ্যা মামলা দিয়ে মূলত তাদেরকে আড়াল করা, প্রকৃত সত্যটাকে আড়াল করা হয়েছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে পিলখানায় এমন একটা স্পষ্টগত ঘটনা ঘটে, বাংলাদেশ রাইফেলস সহকারে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে এই সকল বাহিনীগুলোতে মূলত যে সকল অস্ত্র বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয় এই সকল অস্ত্র কিন্তু সরকারিভাবে এখানে বরাদ্দকৃত হয়। কিন্তু পিলখানায় এই হত্যাকাণ্ডের পরে যে সকল অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গিয়েছে যেটি বাংলাদেশে ব্যবহৃত কোনো বাহিনীর ছিল না। এখানে যে গ্রেনেডগুলো উদ্ধার হয়েছে, গ্রেনেড এবং অস্ত্রের যে সিলিং কার্টিজ, যেগুলো গোলাবারুদের যে কার্টিজগুলো এবং সিলিংগুলো উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী কর্তৃক, যেগুলো বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে কখনো ইতিপূর্বে বাংলাদেশের জন্য না। তাহলে আপনারা চিন্তা করেন এগুলো কোত্থেকে আসলো, কারা এগুলো ব্যবহার করলো। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, আমাদের সাথে আমাদের সম্মানিত যে সকল অফিসাররা 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতির পরে যে সকল স্যারেরা, স্যারদের ফ্যামিলিরা যাদের শহীদ হয়েছেন, যে সকল অফিসাররা তাদের পরিবাররা অত্যন্ত সুন্দরভাবে তাদের এই সকল ঘটনাগুলো বর্ণনা করেছেন। সেখানে সবাই বলেছেন যে তাদেরকে মারতে গেছে এবং কথা বলতে গেছে যেখানে তাদের সাথে কথা বলা হয়েছে হিন্দিতে। তো যদি হিন্দিতেই কথা বলা হয়ে থাকে পিলখানার মতো 25 তারিখের ঘটনায়, তাহলে জাতি দেশ আর কি বুঝতে বাকি থাকে যে কারা এই সকল ঘটনা ঘটেছে। এটা আমরা বলতে চাই তৎকালীন স্বৈরাচার সরকার এবং তার এই লেসপেন্সার এবং তার দেয়া এই রয়ের এজেন্ট এবং ইন্ডিয়ান এজেন্ট এখানে সরাসরিভাবে জড়িত, এই ব্যাপারে আমাদের কোনো রকম কোনো সন্দেহ নাই।